পন্ডিচেরি বা পুদুচেরি একসময়ে ভারতের অন্যতম প্রধান ফরাসি উপনিবেশ এই শহর। দক্ষিণ ভারতের এই ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চলটির বাড়িঘর, পথঘাট সবকিছুর মধ্যে এখনও দেখা যায় ফরাসি স্থাপত্যের নিদর্শন। এছাড়াও প্রখ্যাত মনীষী ঋষি অরবিন্দের যোগসাধনার কেন্দ্র হিসেবে বাঙালির হৃদয়ের সাথে এই শহরের একটা আলাদা আবেগ জড়িয়ে আছে। একদিকে ফরাসি সংস্কৃতি ও চোখ জুড়ানো বিভিন্ন বিচের সাথে সারা শহর জুড়ে ছড়িয়ে থাকা একাধিক ক্যাফে ও বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ পাওয়া যায় দক্ষিণ ভারতের একমাত্র এই শহর পন্ডিচেরিতে। চেন্নাই থেকে বাসে, ট্রেনে বা গাড়িতে ৩ থেকে ৩.৫ ঘন্টার মধ্যেই মাত্র ১৫২ কিলোমিটার দূরে পন্ডিচেরিতে পৌঁছে যেতে পারেন। সড়কপথে দারুণ সুন্দর ইস্টার্ন কোস্টাল রোড দিয়ে পন্ডিচেরি যাওয়ার পথে দেখে নিতে পারেন মহাবলীপুরম। সমুদ্রের ধারে গড়ে ওঠা ১৬০০ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন সহ এই মহাবলীপুরমের বিস্তারিত বিবরণের ভিডিওটি আপনাদের কাছে উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখার অনুরোধ রইল। মহাবলীপুরম দেখে নিয়ে সেদিন বিকেলবেলায় আমরা এসে পৌঁছালাম পন্ডিচেরি। আজকে ৫ই নভেম্বর ২০২৩ রবিবার। আজকে আমরা যাচ্ছি পন্ডিচেরির বিভিন্ন জায়গাগুলো দেখতে, মানে পন্ডিচেরির সাইট সিইং করতে। আর আমি যে হোটেলটিতে আছি সেটা হচ্ছে এই হোটেলটি। এই হোটেলটির নাম হচ্ছে আন্না রেসিডেন্সি। এই পন্ডিচেরিতে যে ফ্রেঞ্চ কলোনি, সেই ফ্রেঞ্চ কলোনির মধ্যে এই হোটেলটি। এবার অনেকেই মনে করতে পারেন যে পন্ডিচেরিতে এসে কেন সমুদ্রের ধারে থাকলাম না। আমরা যেখানেই সমুদ্রের ধারে বেড়াতে যাই সেখানে তো সমুদ্রের ধারে থাকি, কিন্তু পন্ডিচেরি হচ্ছে এক সময়ের ফরাসি উপনিবেশ। সেখানে একটু ফ্রেঞ্চ কলোনিতে থাকার যে স্বাদ, সেটা নিতেই আমরা এইখানে এই হোটেলটিকে চুজ করেছি। আর এখানে চারিদিকে বিভিন্ন বাড়ি রয়েছে, যে ফরাসি যারা ছিলেন তাদের বাড়িগুলি রয়েছে। এবং পন্ডিচেরিতে এই ফরাসি বাড়িগুলোর আইডেন্টিফিকেশন হচ্ছে বাড়িগুলো সব হলুদ রঙের থাকে। আমরা এই যে হোটেলটাতে আছি, এই সামনে দিয়েই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে হোয়াইট কলোনি। তারপরে এই দিকে ফ্রেঞ্চ কলোনি। এই যে মোড়টা দেখছেন, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, এই ঠিক দুপাশে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি। কাজেই এই জায়গাটার একটা আলাদা ভাইব আছে। এটার জন্যই আমরা এই হোটেলটা এখানে চুজ করেছি। আমরা এই যে হোটেলটি নিয়েছি আন্না রেসিডেন্সি, এর ঘরগুলো কিন্তু প্রচণ্ড বড়। ডবল বেডেড রুম আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের 4 বেডেড ফ্যামিলি রুমই দিয়েছে। পর্দাটা সরালেই দারুণ সুন্দর শহরের ভিউ। আর এইদিকে হচ্ছে বাথরুম। এই ঘরটা আমরা পেয়েছি পন্ডিচেরিতে ৩,০০০ টাকায়। আমি বুকিং করেছি একটা হোটেল বুকিং অ্যাপ থেকে। আমি কিন্তু এখানে এসে দেখে তারপরে হোটেল বুকিং অ্যাপে গিয়ে এই হোটেলের সার্চ করে
তবে যে অফার পেয়েছি সেই অফার দিয়ে আমি বুকিং করেছি। আর এছাড়াও পন্ডিচেরিতে বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল আছে। আপনারা যে কোনো হোটেল বুকিং অ্যাপ থেকে হোটেলের খোঁজখবর নিতে পারেন এবং নিয়ে আপনাদের পছন্দ মতন সেই হোটেল বুকিং করতে পারেন। আমরা প্রথমেই আসলাম এখানকার বিখ্যাত একটি গণেশ মন্দিরে। এই মন্দিরটির নাম হচ্ছে মনাক্কুলা বিনায়গার টেম্পল। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। এখানে গণেশজির মূর্তি রয়েছে। মন্দিরের বাইরে থেকে মন্দিরটি দারুণ সুন্দর দেখতে লাগছে, ভেতরে যাব। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। এই গণেশ মন্দির থেকে বেরিয়ে সোজা সামনের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটা ধরে সামান্য কিছুটা এগুলেই আপনি পৌঁছাবেন অরবিন্দ আশ্রমে। আসলে এই পন্ডিচেরি ভারতের যে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে পন্ডিচেরি এমন একটি অঞ্চল যেখানে আপনি মিশ্র সংস্কৃতির প্রভাব পাবেন। মিশ্র সংস্কৃতি মানে এই পন্ডিচেরি একসময় তো ছিল ফরাসি উপনিবেশ, কাজেই এখানে বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ কালচার রয়েছে। আবার পন্ডিচেরির একদিকে বঙ্গোপসাগর আর 3 দিক থেকে পন্ডিচেরি তামিলনাড়ু দ্বারা বেষ্টিত, কাজেই পন্ডিচেরিতে আপনি তামিলনাড়ুর সম্পূর্ণ সংস্কৃতির প্রভাব পন্ডিচেরিতে পাবেন। আবার এই পন্ডিচেরিতে এসে আশ্রম তৈরি করেছিলেন শ্রী অরবিন্দ এবং মাদার, কাজেই তাদের যে বিশ্ব শান্তির ভাবধারা তারও প্রভাব আপনি পাবেন পন্ডিচেরিতে। কাজেই পন্ডিচেরি একটি বিভিন্ন সংস্কৃতির মিশ্র সমন্বয় বলা চলে। কথা বলতে বলতে আমরা এখন এসে পৌঁছালাম ঋষি অরবিন্দ আশ্রমের সামনে। এই আশ্রমটি শ্রী অরবিন্দ তিনি প্রতিষ্ঠা করেন 1926 সালে। শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন 1872 সালে। বিভিন্ন বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল, খুবই জ্ঞানী মানুষ এবং ICS পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে তিনি অকৃতকার্য হন দেশ সেবার জন্য, এবং এই দেশ সেবায় তারপরে তিনি নিজেকে নিয়োজিত করেন। 1908 সালে আলিপুর বোমার মামলায় তিনি ধরা পড়লেন এবং 1909 সালে এই বোমার মামলার যখন বিচার হয় তখন সেখানে সওয়াল করেন হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি অরবিন্দ সহ আরও 14 জনকে সেই মামলা থেকে তিনি মুক্ত করেন। এরপরে 1910 সালে শ্রী অরবিন্দ তিনি তার রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং তিনি চলে আসেন এই পন্ডিচেরিতে। এই পন্ডিচেরিতে চলে এসে তিনি এখানে 1910 সাল থেকে 1950 সাল পর্যন্ত দীর্ঘ 40 বছর ছিলেন। তারপর 1926 সালে তিনি এই আশ্রম তৈরি করেন। তার অনুগামীদের নিয়ে তিনি তার বিশ্ব শান্তির ভাবধারা, তিনি একেশ্বরবাদের যে প্রতি তার যে চিন্তাধারা সেগুলি সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং এই পন্ডিচেরি বিখ্যাত হয়ে আছে এই অরবিন্দ আশ্রমের জন্য। পরবর্তীকালে শ্রী অরবিন্দের ভাবশ্রেষ্ঠ মির্জা আলফাসা, যিনি মাদার নামে পরিচিত, তিনি এই আশ্রমের এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। এই যে মির্জা আলফাসা, ইনি 1914 সালে অরবিন্দের সাথে সাক্ষাৎ হয় তারপরে 1915 থেকে 1920 সাল এই সময়কালের মধ্যে মাদার তিনি চলে যান জাপানে। তারপরে জাপান থেকে ফিরে এসে তার অবশিষ্ট জীবন তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এখানে থেকে অর্থাৎ এই মূল পন্ডিচেরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে তিনি তৈরি করেন অরোভিল। সেই জায়গাটি আমি দেখাবো, কিন্তু এই অরবিন্দ আশ্রম এবং অরোভিল কোনো জায়গাতেই ছবি তুলতে দেওয়া হয় না, কোনোভাবেই ভেতরে ক্যামেরা মোবাইল কোনো কিছু নিয়ে যেতে দেওয়া হয় না। আমরা এখন এখানে এসেছি, প্রচুর লাইন রয়েছে, এখানে অনেক মানুষ এসছেন।
শ্রী অরবিন্দ আশ্রম থেকে এইমাত্র দেখে বেরোলাম, ওনার সমাধি রয়েছে ওইখানে, ভীষণ শান্তির জায়গা, সবাই ওখানে বসে ধ্যান করছেন, প্রচুর মানুষ ভেতরে ধ্যানে নিমগ্ন। সত্যি ভেতরে ঢুকলে না মনটা একদম অন্যরকমভাবে প্রশান্তি লাভ করে। এই আশ্রম খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, আবার 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রম এবং অরবিন্দ সোসাইটি এই দুটি সংস্থার তত্ত্বাবধানে থাকার জায়গা আছে। এই থাকার জায়গাগুলি হলো দ্য পার্ক গেস্ট হাউস, তারপরে সিসাইড গেস্ট হাউস, তারপরে এখানে আছে এই অরবিন্দ আশ্রমের পেছনেই ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। এই সকল জায়গাগুলিতে এসেও আপনারা থাকতে পারেন, খুব সুন্দর জায়গা। বিশেষ করে পার্ক গেস্ট হাউস আর সিসাইড গেস্ট হাউস তো একেবারে সমুদ্রের ধারে। আমরা এখন এই ভারতী পার্কে এসেছি। পার্কটি খুব সুন্দর, চারিদিকে প্রচুর গাছ, আর এই জন্যেই আরও বেশি ভালো লাগছে। এত গরম না, মানে চিন্তা করা যায় না, এখানে এত গাছের ছায়ায় ঘুরতেই পার্কটার মধ্যে বেশ ভালো লাগছে। এই পন্ডিচেরি চিরকালই ফরাসি উপনিবেশ ছিল। 1954 সালের 1 নভেম্বর সেই সময় ফরাসিরা তারা ভারত সরকারের কাছে নিঃশর্তভাবে তাদের সারা ভারতে যে বিভিন্ন উপনিবেশগুলি ছিল সেগুলো তারা অর্পণ করে। এই বিষয়টিকে বলা হয় ডি ফ্যাক্টো ট্রান্সফার। আর এই ডি ফ্যাক্টো ট্রান্সফারের মধ্যে পন্ডিচেরি, কারিকাল, মাহে এবং ইয়োনাউন এই 4টি জায়গা একত্রিতভাবে তখন পন্ডিচেরি গঠিত হয়। আর 2006 সালে এই পন্ডিচেরির নাম পরিবর্তন হয়ে তামিল নাম অনুসারে তার নাম হয় পুদুচেরি। এখন আমরা এসেছি পন্ডিচেরির রক বিচে। আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা দেখে ফেললাম। প্রথমে গণেশ টেম্পল দেখলাম, তারপরে অরবিন্দ আশ্রম দেখলাম, তারপরে ভারতী পার্ক দেখলাম, এখন রক বিচে এসছি। আর এই জায়গাগুলো কিন্তু ভীষণ কাছাকাছি একদম, মানে যদি আপনার কাছে কোনো ভেহিকেলসও না থাকে, হাঁটা পথেই আপনি দেখে নিতে পারেন। আর ভালো লাগবে, জায়গাগুলো খুব সুন্দর। পুরো পাথুরে বিচ, তবে ওই দিকটাতে কিন্তু পাথর কিছুটা কম। ওইদিকে বেশ কিছু লোক স্নানও করছেন। এত সুন্দর বিচ, এখানে কাগজের ঠোঙা, খাওয়ার প্যাকেট, জলের বোতল, প্লাস্টিক বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে। এইটা এই জন্যই দেখানো হলো যে এটা বোঝার যে মানুষ এইভাবে পরিবেশটাকে কিভাবে নষ্ট করে। এইগুলো না করলে বিচটা আরও বেশি সুন্দর হতো। এই রক বিচের পার ধরে সুন্দর বাঁধানো রাস্তা, প্রচুর গাছ রয়েছে। এই জায়গাটা ধরে হেঁটে বেড়াতেও ভালো লাগে। বিকেলবেলায় সবচেয়ে বেশি ভালো লাগবে। আমরা সূর্য অস্ত যাবে তখন এই পাড়ে বসে থাকলে মন একেবারে খুশিতে ভরে যাবে। আমরা এই কাঠফাটা রোদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। একেবারে চাঁদি ফাটা রোদ যাকে বলে, সেই রকম রোদ। না, পন্ডিচারিতে আসলে না মানে অবশ্যই সানগ্লাস, টুপি, সানস্ক্রিন, লোশন সঙ্গে অবশ্যই লাগবে, না হলে কিন্তু বিপদে পড়তে হবে। পন্ডিচেরিতে এসে কিন্তু আপনি সাইট সিইংয়ের জন্য অটো তো পাবেনই,
কিন্তু তাছাড়াও কিন্তু এরকম স্কুটি ভাড়া করতে পারেন। বিভিন্ন জায়গাতে এখান থেকে সারাদিনের জন্য স্কুটি পাওয়া যায়। আপনার আধার কার্ড লাগবে আর তেল আপনাকে ভরে নিতে হবে। তাছাড়া এরা রেন্ট নেয় হচ্ছে 120 টাকা করে ফুল ডের জন্য, আর হাফ ডের জন্য নেয় হচ্ছে 80 টাকা। সকাল থেকে বেশ কিছুটা ঘোরাঘুরি করে এখন আমরা এসেছি দুপুরের খাবার খেতে। এখানে খাওয়ার কিন্তু আমরা ওই ট্র্যাডিশনাল ফুডের দিকে যাইনি, আমরা এখানে এসেছি গুগলের রেটিং দেখে এখানকার বেস্ট ক্যাফে, ক্যাফে ডি মেলনে। এটা হচ্ছে মিসিং স্ট্রিটে। বাইরের টেরাসটা এত সুন্দর, আমরা যদি রাত্রিবেলা এখানটা আসতাম না আরও ভালো লাগতো, কারণ এই সময় আলো টালোগুলো জ্বলতো, তখন সুন্দর বাইরে বসে খেতাম। এখানে তো যেসব পাওয়া যায় তার মধ্যে আমি চিকেন পপসটা নিয়েছি, এই ছোটো ছোটো চিকেন বল দেবে, আর একটা চিকেন বার্গার নিয়েছি। আর এখানে পাস্তা খুব নাকি ভালো পাওয়া যায়, এই জন্য আমি ওই 4টে চিজ দিয়ে 4 চিজ পাস্তা ওটা নিয়েছি। চিকেনের ভেতরটা এত জুসি না, মুখে দিচ্ছি পুরো মেল্ট হয়ে যাচ্ছে, অসাধারণ খেতে, অসাধারণ। পাস্তার টেস্ট অসাধারণ, অসাধারণ পাস্তাটা, মানে সমস্ত ইনগ্রেডিয়েন্ট এত পরিমাপ মতন দেওয়া। আর দেখুন ডেকোরেশনটা, এই যে এইটা রয়েছে এটা হচ্ছে এখানকার একটা ফুল যেটা খাওয়া যায়, এই ফুলটা কিন্তু খাওয়াও যায়, এবং সব দিক থেকে মানে ডেকোরেশন দেখেই মন ভালো হয়ে যাবে। এত বড় বার্গারটা যে কি করে কামড়াবো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি এই ভয়ে বার্গার খাই না, ভীষণ একটা হাঁ করে খেতে হয়। এত ভালো এখানকার খাবারগুলো না, সত্যি দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আগে খেয়ে নি, দেখি কেমন লাগে। আমি পুরো রায় থাকলে না আজকে মানে আনন্দে আত্মহারা হয়ে যেত। এই পন্ডিচেরিতে তো মানে এই ক্যাফে কালচার পন্ডিচেরিতে মারাত্মক। এই ক্যাফেগুলোতে গিয়ে এই খাবারগুলোকে ট্রাই করবেন। এখানে দেখুন ঘরোয়া যে খাবার দাবার আমরা খাই সেগুলো তো বাড়িতে সবসময়ই খাই, কিন্তু বেড়াতে এসে যেখানকার যেটা স্পেশাল সেইটা খাওয়াই কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। পন্ডিচেরিতে এসে অন্যান্য বিভিন্ন জায়গা দেখার পাশাপাশি আপনি এখানে বিভিন্ন চার্চও দেখতে পাবেন। আমরা এখন এসেছি ইমানুকেট কনসেপশন ক্যাথিড্রাল চার্চে। পন্ডিচেরির অনেকগুলি খ্রিস্টান ধর্মীয় স্থানের মধ্যে দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা অন্যতম। গোলাপি রঙের ফরাসি নকশা নির্মিত এই গির্জাটি 1900 সালে ইউরোপীয় গথিক শৈলীর পুনরুজ্জীবন স্থাপত্য আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। এখন আমরা এসে পৌঁছলাম আরেকটা চার্চ দেখতে।
এই চার্চটির নাম হচ্ছে নর্থে ডেম ডেজ এঞ্জেস চার্চ। পন্ডিচেরির বিভিন্ন মন্দিরগুলির মধ্যে আরেকটা উল্লেখযোগ্য মন্দির হচ্ছে পেরুমল মন্দির। আমরা এখন সেই পেরুমল মন্দিরে এসেছি। এখন 4টে বাজে, মন্দির এখন বন্ধ। মন্দির আবার খুলবে সন্ধ্যে 6টার সময়। বন্ধ মন্দির দেখেই ফিরে গেলাম। আজকে রাত্রিবেলায় আমরা এখানকার একটা বিখ্যাত ক্যাফেতে চলে এসেছি, দ্যাট ইজ হোপ ক্যাফে। You suggest for Italian fried fish? Which one? Mediterranean, spicy or vegetarian? তো বেস্ট ক্যাফেসগুলো দেখলাম ফ্রেঞ্চ কলোনিতেই আছে। আমরা এসেছি হোপ ক্যাফে নামে একটা ক্যাফেতে, আর এখানে দেখলাম রিভিউজ পড়ে যে ইটালিয়ান উড ফ্রাইড পিৎজাটা খুব ভালো। আমি কলকাতায় আগে ইটালিয়ান উড ফ্রাইড খেয়েছি, আমি দেখা যাক এখানে কেমন করে। আর সঙ্গে আমার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইস, ওটা একটু অর্ডার করে দিলাম। আমাদের এইমাত্র পিৎজাটা দিয়ে গেল। এই উড ফায়ার পিৎজা কিন্তু একেবারে কাঠ কয়লায় তৈরি করা হয়। একটা ক্লোজড ওভেনের মধ্যে একটা বড় খুন্তি, তার মধ্যে দিয়ে ঢুকিয়ে, ভেতরে ব্রিক থাকে সাজানো, তার মধ্যে দিয়ে ঢুকিয়ে এই পিৎজাটা তৈরি করা হয়। আর এই পিৎজাটা প্রথম তৈরি হয়েছিল ইটালির নেপলস শহরে। তারপর থেকে সব জায়গাতে এই পদ্ধতিতেই পিৎজাটা তৈরি হয়। আমার খুব ভালো লাগছে পিৎজাটা খেতে। অ্যাকচুয়ালি আমি ভীষণ ভীষণ পছন্দ করি পিৎজা খেতে, খুব ভালোবাসি। যেভাবেই দিক না কেন আমার পছন্দ। আর আমি ওর সাথে থেকে পিৎজা খেতে ভালোবাসি, আমারও বেশ ভালো লাগছে। এর পরের পর্বে আপনাদের কাছে তুলে ধরব অরোভিল সহ পন্ডিচেরির আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন স্থান। সঙ্গে থাকবে অরোভিলে প্রবেশের নিয়মাবলী সম্পর্কিত বিস্তারিত তথ্য। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।